আসসালামু আলাইকুম। আবারও লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিরামপুর আইসিটি স্কুল এর শিক্ষা ও গবেষণা শাখা ও আমি মোহাম্মদ মাসুদ রানার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি এই করোনার মধ্যে আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং উপরওয়ালার অশেষ রহমতে এখন পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আজকে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকের ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে প্রথমে আমরা খেয়াল করি একটু বিজ্ঞান বই যে চতুর্থ শ্রেণী, আর আজকে আলোচনা হবে তোমাদের পঞ্চম অধ্যায়। আর পঞ্চম অধ্যায়টা তোমাদের হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ স্বাস্থ্যবিধি, যে এই স্বাস্থ্যবিধি কিভাবে পালন করতে হবে সে সম্পর্কে আমরা জানবো, যে স্বাস্থ্যবিধি। তাহলে যে চতুর্থ শ্রেণী তোমাদের পঞ্চম অধ্যায় আর স্বাস্থ্যবিধি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো মেন টপিকসে চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তার প্রথমে আমরা আসতেছি যে সুস্থ জীবনযাপন, একটু সুস্থ জীবনযাপন। তোমাদের একটু শুরুতেই বলবো যে তোমাদের বইটা অবশ্যই একটু খুলে নাও, কেননা বইটা খুললে তোমাদের বোঝার সুবিধা হবে। সেই অনুসারে বইটা খুলে তোমরা বসে পড়ো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যে সুস্থ জীবনযাপন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা সুস্থভাবে জীবনযাপন করব, এটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ। যখন আমরা অস্বস্তি বোধ করি বা অসুস্থ থাকি, সেক্ষেত্রে কি হয়, আমাদের অস্বস্তিকর লাগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর হলো সুস্থ থাকতে এবং জীবনের সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। আর এই সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের। এরপর হচ্ছে যে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, এর কারণগুলো আমরা জানবো, যে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি। যে এর কাজ হলো, এটা হচ্ছে তোমাদের ব্যবহারিক, ঠিক আছে না, এটা হচ্ছে তোমাদের ব্যবহারিক। প্রথমে আমরা কিভাবে সুস্থ থাকি, কাজ হচ্ছে কি করতে হবে, এরকম একটা তোমাদের ছক তৈরি করে নিতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করতে হবে। এরপরে কিভাবে সুস্থ থাকা যায় তার তালিকা তৈরি করতে হবে। তোমরা কিভাবে সুস্থ থাকবে, আমরা কিভাবে সুস্থ থাকবো তার তালিকা একটা তৈরি করতে হবে। আর কাজটি নিয়ে কি করতে হবে, সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে। যেহেতু লকডাউনের সময়, সেই অনুসারে সহপাঠী নাই, সেই অনুসারে তোমরা নিজেরাই চেষ্টা করো। যদি একান্ত দুই একটা কোশ্চেন তোমাদের সমস্যা হয়, সেক্ষেত্রে তোমাদের বাবা মার হেল্প নেবো, অথবা তোমাদের বড় ভাই অথবা বড় বোনের হেল্প নিতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে যে নিজেকে পরিষ্কার রাখার জন্য আমি প্রতিদিন গোসল করি। এখানে দেখতে পাচ্ছ যে নিজে দেখার জন্য প্রতিদিন গোসল করে। এরপর আমি প্রতিদিন বিকেলে ফুটবল খেলি। নিজেকে ফিট রাখতে গেলে সে দেখো যে কি করতেছে, ফুটবল খেলতেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে আমরা যাব হচ্ছে যে সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি অনুসরণ করা। আর এই সুস্থ থাকতে গেলে কি করতে হবে, অবশ্যই আমাদের এই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এর জন্য প্রতিদিন নিয়ম কানুন মেনে চলতে হবে, যে প্রতিদিনের নিয়ম কানুনটা মেনে চলতে হবে। এরপর হচ্ছে সুস্থ থাকার জন্য কিছু উপায় নিচে দেওয়া হলো। আমরা প্রথমে লক্ষ্য করবো যে সুষম খাদ্য গ্রহণ। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য আমাদের খেতে হবে। আর প্রত্যেক খাবারই আমাদের শরীরের জন্য কোনো না কোনো পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। আর যে আমরা প্রত্যেকবারে যে খাবারটা খাই, এই খাবার থেকে আমাদের শরীরের মাঝে কোনো না কোনো পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। আর স্বাস্থ্য ভালো থাকার জন্য সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে, একেবারে বিশুদ্ধ পানি যেটাকে বোঝানো হয়। তাহলে সুস্থ থাকা আমাদের পক্ষে সম্ভব হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর দেখি আমরা যে নিয়মিত শরীর চর্চা। এই যে দেখতে পাচ্ছ যে চিত্রের মাঝে যে খেলাধুলা করতেছে, ফুটবল খেলতেছে, দেখো বাচ্চাটা সুন্দর করে ফুটবল খেলছে। আর এই খেলাধুলা করলে কি শরীর ফিট থাকে, সুস্থ থাকে আমাদের। যে নিয়মিত শরীর চর্চা এবং খেলাধুলা আমাদের হৃৎপিণ্ড, যেটা হচ্ছে হার্টবিট, এই হৃৎপিণ্ড যা মাংসপেশি এবং হাড় কি করে, শক্তিশালী করে আমাদের। এরপর হচ্ছে যে একই সাথে এগুলো আমাদের আত্মবিশ্বাসী করে এবং রাতে ভালো ঘুমাতে সাহায্য করে। আর যদি এই খেলাধুলা
ফুটবল পাশাপাশি কোনো যদি দৌড়াদৌড়ি কোনো খেলাধুলা করে তাহলে কি হয় রাত্রেবেলা ঘুমটা ভালো হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে পর্যাপ্ত ঘুম। আমরা জানবো যে পর্যাপ্ত ঘুম, এই পর্যাপ্ত ঘুমটা কি দেখি যে শরীরের ক্ষয়পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। আর শরীরের যে আমাদের যে ক্ষয়পূরণ অর্থাৎ ঘাটতি যেগুলো হয়, এই ঘাটতি ক্ষয়পূরণ করতে কি হয় পর্যাপ্ত পরিমাণে আমাদের ঘুমের প্রয়োজন। আর ভালো ঘুমের জন্য আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো উচিত। আর ভালো ঘুমের জন্য আমাদের কি হয় প্রতিদিন নির্দিষ্ট সময়ে আমাদের ঘুমাতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে দেখো বিশ্রাম, যে ঘুমানো নির্দিষ্ট সময় অর্থাৎ রুটিন মোতাবেক, যে 10টায় ঘুমায় 10টা প্রতিদিন একই নিয়মে ঘুমাতে হবে, তাহলে কি হবে আমাদের শরীর অনেকটাই ভালো থাকবে। এরপর হচ্ছে যে বিশ্রাম, যে ক্লান্তি দূর করা এবং নতুন উদ্যোগে কাজ করার জন্য প্রতিদিন কিছু না কিছু সময় বিশ্রাম নেওয়া আমাদের দরকার। আর এই বিশ্রামটা আমাদের নিতে হবে। বিশ্রাম না নিলে কি হয় শরীর দুর্বল অনুভব হয় প্রিয় শিক্ষার্থী, কোনো কাজে মনও বসে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কোনো শখের কাজ যেমন পছন্দের গান শোনা, বই পড়া, বাগান করা ইত্যাদির মাধ্যমে আমরা ক্লান্তি দূর করতে পারি। আর এই ক্লান্তি দূর করতে গেলে কি কি লাগে, যে শখের কাজ হচ্ছে পছন্দের গান শোনা, অনেকের গান শুনতে ভালো লাগে, আবার অনেকের বই পড়তে ভালো লাগে, আবার এরপর হচ্ছে যে বাগান করা, অনেকে আবার গাছ লাগাতে ভালো লাগে, গাছ লাগাই ইত্যাদির মাধ্যমে আমরা যে ক্লান্তি, যে শরীরে যে ক্লান্তি, এই ক্লান্তিটা আমরা কি করি দূর করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে শারীরিক পরিষ্কার ও পরিচ্ছন্নতা, যে শারীরিক যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের থাকতে হবে, যে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের যত্নবান হতে হবে। এই যে দেখতে পাচ্ছ যে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে সুন্দর করে ব্রাশ করতেছে। এজন্য প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে। আর এই প্রতিদিন কি করতে হবে, পরিষ্কার পানিতে গোসল করতে হবে এবং পরিষ্কার সাবান দিয়ে গোসল করতে হবে, পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে। খাওয়ার পূর্বে এবং পরে কি করতে হবে, ব্রাশ করতে হবে, দাঁত ব্রাশ করতে হবে। যে খাবার পূর্বে এবং পরে হাত ধুতে হবে, খাওয়ার পূর্বে এবং পরে কি করতে হবে, হাত ধুতে হবে। খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। খাওয়াটা হয়ে গেল রাতের খাবার, খাওয়ার পর অথবা সকালে খাওয়ার পরে নিয়মিত কি করতে হবে, ব্রাশ করতে হবে, অর্থাৎ খাওয়ার পর নিয়মিত ব্রাশ করতে হবে। এরপর হচ্ছে নিয়মিত জামা কাপড় পরিষ্কার রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। যে আমরা যে জামা কাপড়গুলো পরি এইগুলো কি করতে হবে, নিয়মিত পরিষ্কার করতে হবে। ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে। তাহলে কি করতে হবে, ত্বকের যত্ন নিতে হবে, নখের যত্ন নিতে হবে, চোখের যত্ন নিতে হবে, কারণ এগুলো হচ্ছে মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ। এরপর হচ্ছে কানের যত্ন নিতে হবে, কারণ সবকটাই হচ্ছে আমাদের হিউম্যান বডি অর্থাৎ মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সুস্থ থাকার জন্য সকল অভ্যাসেই সমান গুরুত্ব দিতে হবে। আর সুস্থ যদি থাকতে যদি চাই আমরা, যদি সুস্থ থাকতে চাও তোমরা, তাহলে কি সকল বিষয়ে আমাদেরকে সমান গুরুত্ব দিতে হবে। তাহলে আলোচনা দেখতে পাচ্ছ চিত্রে। এরপর হচ্ছে যে আলোচনা সুস্থ থাকার ভালো উপায়গুলো কি, যে সুস্থ থাকার জন্য কি কি করণীয় তার তালিকা তৈরি করি, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। এরপর হচ্ছে শ্রেণীকক্ষে সকলের জন্য কিছু সাধারণ নিয়ম তৈরি করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে পানিবাহিত রোগ, যে এই পানিবাহিত রোগ, যে জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলা হয়। এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মাঝে আসতে পারে তোমাদের পরীক্ষায়। সেই অনুসারে পানিবাহিত রোগ কাকে বলে এটা তোমাদের সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। যে জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে। এরপর হচ্ছে পানিবাহিত রোগের বিস্তার। এই পানিবাহিত রোগটা কিভাবে বিস্তার করে সে সম্পর্কে আমরা আলোচনা করব। যে পানি দূষণের কারণে এরকম একটা তোমাদের ছক তৈরি করে নিতে হবে খাতায়, যে নিচের দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। এরকম একটা ছক তৈরি করে নিয়ে নিচের ছবিটি দেখে পানি দূষণের কারণ সময়ের একটি তালিকা করো। এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, যে এই ছবিতে যে পানি দূষণ কি কি কারণ হচ্ছে, দেখো যে পুকুরের মাঝে কি করতেছে, গোসল করাচ্ছে গরু, আদার্স আবার কি জাবরা ময়লা আবর্জনা কি করতেছে পানির মধ্যে ফেলতেছে, আবার অনেকে কি করতেছে কাপড় পরিষ্কার করতেছে, তাহলে পানি দূষিত হচ্ছে। এগুলা কি করতে হবে, তোমাদের এই ছকের মাঝে লিখতে হবে।
কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো। তোমরা নিজেরাই পারবা। এই যে অনেকে আবার দেখতেছি যে হাঁড়ি পাতিল পরিষ্কার করতেছে, এই কারণে কি হচ্ছে, পানি দূষিত হচ্ছে। কি কি দূষিত হচ্ছে এই ছকের মাঝে তোমাদের লিখতে হবে পানি দূষণের কারণগুলো। তাহলে আমরা একটু খেয়াল করি যে এখানে দূষিত পানি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে। যে ডান পাশের চার্টের মতো একটি চার্ট তৈরি করতে হবে, এরকম একটা চার্ট তোমাদের তৈরি করতে হবে যে কিভাবে আমাদের শরীরে দূষিত পানি প্রবেশ করে। যে কিভাবে আমাদের শরীরে দূষিত পানি প্রবেশ করে, পূর্ব পৃষ্ঠার ছবি দেখে তার একটি প্রবাহ চিত্র আঁটি। এই চিত্রটাকে বলা হয়, আর এই চিত্রটাকে বলা হয় প্রবাহমানের চিত্র। তোমরা উপরের ক্লাসে যখন উঠবে তখন বুঝতে পারবে এই চার্টটাকে বলা হয় প্রবাহমানের চার্ট। যে প্রবাহ চিত্র তৈরি করি এবং সহপাঠীদের সঙ্গে আলোচনা করি যে যে আমাদের শরীরের উপরে কি 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 আছে, এই প্রবাহমানের চার্ট তৈরি করতে হবে, তৈরি করে লিখতে হবে। এরপর হচ্ছে যে মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা অনেক সময় পানি দূষিত হয়। এটা মনে রাখতে হবে যে মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা কি হয়, পানি দূষিত হয়। আর মলমূত্র রয়েছে জীবাণু, আর এই মলমূত্র রয়েছে জীবাণু, যেমন ব্যাকটেরিয়া। মনে রাখতে হবে যে মলমূত্রের মধ্যে যে জীবাণুটা পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। আর দৈনন্দিন বিভিন্ন কাজে যেমন পান করা, খাবার রান্না করা, গোসল করা, ধোয়া মোছা বা দাঁত ব্রাশ করার সময় আমরা পানি ব্যবহার করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর এসব কাজে দূষিত পানি ব্যবহার করলে আমরা দূষিত পানি যদি ব্যবহার করি তাহলে কি হবে, পানিবাহিত যে রোগগুলো আছে এই পানিবাহিত রোগগুলো থেকে রোগে আক্রান্ত যে এখানে দূষিত পানি ব্যবহার করলে আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে যাই। আর এই দূষিত পানি যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে কি হবে, যে পানিবাহিত যে রোগগুলো আছে টাইফয়েড থেকে শুরু করে নিই, এই রোগগুলো হতে পারে, টাইফয়েড, কলেরা যেগুলা। এই সকল রোগ খুব সহজে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। আর এই সকল রোগগুলো খুব সহজে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি চিত্রের দিক খেয়াল করি যে দূষিত পানি রোগ সৃষ্টি করতে পারে। এই যে দূষিত পানি কি করতে পারে, রোগ সৃষ্টি করতে পারে। যে এই যে রোগ সৃষ্টি করার পর সে শুয়ে আছে। এরপর হচ্ছে মলমূত্র পানি, এই যে মলমূত্রের পানি এটা দূষিত হয় পানি। এরপর হচ্ছে এই পানি আবার মলমূত্র পানি যদি পান করি তাহলে কি হয়, বিভিন্ন ধরনের রোগের ছড়িয়ে পড়ে। যেমন স্পর্শ করা, যে হাত যদি স্পর্শ করে হাতের মধ্যে জীবাণু ছড়িয়ে পড়তে পারে, আর জীবাণুটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত, সেটা মনে রাখতে হবে তোমাদের। এরপর হচ্ছে যে খাদ্য তৈরি, ওই মলমূত্র পানি থেকে আবার এই খাদ্য তৈরি হতে, খাদ্য খাওয়া যদি ওখান থেকে আসে, যদি পরিষ্কার না হয়, যদি ওই খাদ্য খাই তাহলে তো অবশ্যই এই জীবাণুটা ছড়িয়ে পড়বে শরীরের মধ্যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর দূষিত পানির মাধ্যমে আমাদের শরীরে জীবাণুর বিস্তার, এই চিত্রগুলো হচ্ছে দূষিত পানির মানে জীবাণুর বিস্তার। তোমার জীবাণু এই পানিগুলো পান করলে কি হবে, পরবর্তীতে বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ ধরা পরে কি করবে, এই যে দেখতেই পাচ্ছ যে এদিকে দূষিত পানি রোগ সৃষ্টি করার দূষিত রোগ হওয়ার পরে সে বেডের মাঝে শুয়ে আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে যে পানিবাহিত রোগ ও রোগের লক্ষণ। যে পানিবাহিত যে রোগগুলো, এই রোগের লক্ষণ কি কি কারণে হয় থাকে সেটা আমরা দেখে নিই। যে দূষিত পানি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস এবং টাইফয়েড। এই রোগের নামগুলো তোমাদের মনে রাখতে হবে। যে দূষিত পানি বিভিন্ন ধরনের রোগ, যেমন ডায়রিয়া, এরপর হচ্ছে কলেরা, আমাশা, এরপর হচ্ছে জন্ডিস এবং টাইফয়েড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর অধিকাংশই পানিবাহিত রোগের লক্ষণ হলো পাতলা পায়খানা। মনে রাখতে হবে যে অধিকাংশই পানিবাহিত রোগের মেন লক্ষণ হলো পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেট ব্যথা। বমি হয়, আবার পেট ব্যথা করে, আবার জ্বর হয়, এগুলো মনে রাখতে হবে। আর ডায়রিয়া হলে অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে। এই যে দেখতে পাচ্ছ যে স্যালাইন কিভাবে তৈরি করতে হবে আমরা ওটা জানবো। অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে। আর খাবার স্যালাইন বাজারে কিনতে পাওয়া যায়, আর খাবার স্যালাইন বাজারে কিনতে পাওয়া যায়, ওট স্যালাইন এগুলো খাইতে হয়। আবার স্যালাইন বাজারে কিনতে পাওয়া, এছাড়াও আধা লিটার নিরাপদ পানি, একটা আমরা স্যালাইন তৈরি করার প্রস্তুত আধা লিটার নিরাপদ পানি অর্থাৎ বিশুদ্ধ পানি নিব আমরা। নেওয়ার পর কি করি, পানিতে নিয়ে 1 চিমটি লবণ, এই যে দেখতে পাচ্ছ যে 1 চিমটি লবণ এখানে দিতে হবে, এবং 1 মুঠো চিনি। 1 মুঠো কি দিতে হবে, চিনি বা গুড় মিশিয়ে, চিনি বা গুড়, এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুড়, চিনি বা গুড় মিশিয়ে, গুড়টা দিলে ভালো হয় আর কি, চিনি বা গুড় মিশিয়ে আমরা নিজেরাই বাড়িতে খাবার স্যালাইন তৈরি করতে পারি। এই যে দেখতে পাচ্ছ যেগুলো তৈরি করতেছে। তাহলে যে পানিবাহিত রোগের প্রতিরোধ, যে পানিবাহিত রোগটি থেকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারবো সেটা একটু জানি। যে পানিবাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো পানিতে জীবাণুর বিস্তার রোধ করা। পানিতে যে ধরনের জীবাণুগুলো থাকে এগুলোর কি বিস্তার রোধ করতে হবে। আর পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য কিছু উপায় নিচে দেওয়া হলো। একটি চিত্র মাঝে আমরা একটু দেখে নেই। যে পানি দিয়ে হাত ভিজানো, সাবান মাখানো, 15-10 সেকেন্ডের
হাত 15-10 সেকেন্ডের হাত ঘষা, 15-10 সেকেন্ড ধরে হাত ঘষা এবং হাত ধুয়ে ফেলা, এগুলো পরিষ্কার করতে হবে, এগুলো করতে হবে। এরপর হচ্ছে নিরাপদ পানি ব্যবহার। আমরা একটু খেয়াল করি যে নিরাপদ পানি ব্যবহারে কি আসতেছে, যে পান করা, নিরাপদ পানি পান করতে হবে, খাবার তৈরি করা এবং গোসল করার জন্য নিরাপদ এবং পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে তোমাদের যে খাবার তৈরি করা, গোসল করার জন্য এবং পানি পান করার জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে আমাদের। আর ফুটিয়ে ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি নিরাপদ করতে পারি। আর এটা পানিটা কি করতে পারি, নিরাপদ কিভাবে করব, পানিটা ফুটিয়ে নিয়ে আমরা নিরাপদ করতে পারি। ফুটিয়ে নিয়ে ঠান্ডা হলে তারপরে খাবো। এরপর হচ্ছে ফিল্টারে করে খাবো এবং বিশুদ্ধ পানি ট্যাবলেট যে ব্যবহার করে, এই বিশুদ্ধ পানি ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি নিরাপদ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে প্রথমে আসতেছে কি হাত ধোয়া। দেখো হাত ধোয়ার পর কি লাগে, কল বন্ধ করা, এই যে বন্ধ করা হাত ধোয়ার পর। এবার পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে হাত মোছা। আর হাতটা মুছতে হবে কি পরিষ্কার কাপড় দিয়ে, অপরিষ্কার কাপড় দিয়ে মুছলে ওর মাঝে জীবাণু থাকে, সেই অনুসারে পরিষ্কার কাপড় অথবা টিস্যু দ্বারা হাত মুছতে হবে। এরপর হচ্ছে হাত ধোয়া। দেখো যে খাবার খাওয়ার আগে বা খাবার তৈরির আগে, যে আমরা খাবার খাচ্ছি তার আগে এবং খাবার তৈরির পরে, হ্যাঁ, খেলাধুলার পর, টয়লেট ব্যবহার করার পর সাবান এবং নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। এই যেরকম করে আমরা এই যে হাত ধোয়ার পর কল বন্ধ করব, করার পর বিশুদ্ধ বা নিরাপদ পানি কি সুন্দর করে হাত ধুয়ে নিব। নেওয়ার পর কি করতে হবে, পরবর্তীতে কি হবে, পরিষ্কার কাপড় দিয়ে অথবা টিস্যু দ্বারাই কি হবে, হাতটা সুন্দর করে মুছে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যে টয়লেট পরিষ্কার রাখা, টয়লেট পরিষ্কার কিভাবে রাখবো সেটা একটু দেখে নেই। যে পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে। আর এই পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য অবশ্যই স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর টয়লেট অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি যে আমরা টয়লেট ব্যবহার করলাম, ব্যবহার করার পর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কি করবো, ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে দেখো ডান পাশে একটা ছক আছে, যে পানিবাহিত রোগ প্রতিরোধে আমরা কি করতে পারি। যে ডানে দেখানো ছকের মতো একটা ছকে তৈরি করবো, এরকম একটা ছক আমাদের তৈরি করতে হবে তোমাদের। এরপর হচ্ছে পানিবাহিত রোধ পানিবাহিত রোধে কি কি করতে হবে এই ছকের মাঝে লিখতে হবে, এই ছকের মাঝে তালিকা করতে হবে। আর সহপাঠীদের সাথে আলোচনা করো, সহপাঠীতে যেহেতু নাই তোমরা নিজেরাই চেষ্টা করো, এগুলো তোমরা নিজেরাই পারবে ইনশাআল্লাহ। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই অধ্যায়ের একেবারে শেষ পর্যায়ে যে শূন্য স্থান পূরণ, এই যে তোমাদের যে কোশ্চেনগুলো আসছে যে শূন্য স্থান পূরণ, এই শূন্য স্থান সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা যদি ফলো করো ইনশাল্লাহ অন্যান্য কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ, এটুকু আমি মনে করি। এই প্রশ্নগুলো ফলো করে তোমরা পড়বা। দেখো প্রথমে দেখি আমরা শূন্য স্থান পূরণ, ড্যাশ দ্বারা কই গেল, ড্যাশ দ্বারা দূষিত পানির মাধ্যমে পানি বাহিত রোগ হয়। কিসের দ্বারাই? কলেরা, আমাশা এবং টাইফয়েড ড্যাশ বাহিত হয়। অর্থাৎ কলেরা, টাইফয়েড এবং আমাশা হচ্ছে পানিবাহিত রোগ। পানি দূষিত করার মাধ্যমে এই পানিবাহিত রোগ হয়, ছড়ায়। আর বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায়। কলেরা, আমাশা ও টাইফয়েডের কারণে পানিবাহিত রোগ হয়। আমাদের সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর রাখতে গেলে কি করতে হবে, অবশ্যই আমাদেরকে বিশুদ্ধ পানি পান করতে হবে। এবং এরপর হচ্ছে ফুটিয়ে ফিল্টার করে এবং ড্যাশ ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে হবে। ফুটিয়ে ফিল্টার করে বিশুদ্ধকরণের ব্যবহার করে, ফুটিয়ে ফিল্টার করে এবং ট্যাবলেট ব্যবহার করে, ফুটিয়ে ফিল্টার করে এবং ট্যাবলেট ব্যবহার করে আমরা বিশুদ্ধ পানি পান করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে একটু আমরা খেয়াল করি আমাদের কখন অবশ্যই হাত দিতে হবে। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেয়। আমাদের কখন অবশ্যই হাত দিতে হবে? খাওয়ার সময়, না খাওয়ার পূর্বে, না টয়লেট ব্যবহারের পূর্বে, না টয়লেটের ব্যবহারের সময়। আমাদের অবশ্যই খাওয়ার পূর্বে হাত ধুয়ে নিতে হবে। এরপর হচ্ছে কোনটি পরিমিত ব্যায়ামের ফল? কোনটি পরিমিত ব্যায়ামের ফল? মাংসপেশি শক্তিশালী করে, না পুষ্টি সরবরাহ করে, না রোগাক্রান্ত করে, না ক্লান্তি দূর করে? যে কোনটি পরিমিত ব্যায়ামের ফল পুষ্টি সরবরাহ করে না ক্লান্তি দূর করে? পরিমিত ব্যায়ামের ফল হচ্ছে ক্লান্তি দূর করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে। আমরা তো দেখে আসলাম যে আমরা যদি বিশ্রামকালে যদি একটু খেলাধুলা করি, সেই অনুসারে কি হয়, আমাদের যে ক্লান্তিগুলো থাকে ক্লান্তিগুলো দূর হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে যে ডায়রিয়া হলে আমাদের কি কি করা উচিত?
দুধ, শাকসবজি, মাছ না খাবার স্যালাইন? ডায়রিয়া হলে আমাদের অবশ্যই অবশ্যই খাবার স্যালাইন তৈরি করা উচিত, গ্রহণ করা উচিত। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে পানিবাহিত রোগের দুটি কারণ উল্লেখ করো। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দুইটা কেন, আরো প্রয়োজনে আর চারটা তোমরা লেখো, চারটা পড়ে নাও, কারণ বেশি করে পড়ো, কাজে লাগবে। এরপর হচ্ছে পানিবাহিত রোগের তিনটি রোগের নাম লেখো। এরপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায়, 1 নম্বর কোশ্চিন। এরপর হচ্ছে 2 নম্বর কোশ্চিন, শরীর সুস্থ রাখতে হলে আমাদের কি কি করতে হবে। 3 নম্বর, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ বর্ণনা করো, যে পরিষ্কার যে পরিচ্ছন্ন থাকতে হবে এর উপায়গুলো কি করতে হবে, বর্ণনা করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে 5 নম্বর কোশ্চিন আসছে কি, যে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলকরণ, অর্থাৎ বাম পাশের সাথে ডান পাশের, এর থেকে এদিকে প্রথমে আসতেছে খাবার স্যালাইন, এরপর হচ্ছে টয়লেট পরিষ্কার রাখা, ক্লান্তি দূর করা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, এদিকে হচ্ছে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ডায়রিয়া প্রতিকারের ভূমিকা পালন করে, পানিবাহিত রোগের প্রতিরোধ করে, আর গান শোনা বা বই পড়া। আমি তোমাদেরকে একটু মিলাই দেই, তোমরা একটু ভালো করে মনোযোগ দাও। এখানে তোমাদের এটাও হয় যে খাবার স্যালাইন ডায়রিয়া প্রতিকারের ভূমিকা পালন করে। এরপর হচ্ছে টয়লেট পরিষ্কার রাখা, যে পানিবাহিত রোগ প্রতিরোধ করে। আর টয়লেট যদি আমরা পরিষ্কার রাখি তাহলে কি করতে হবে, যে পানিবাহিত রোগ প্রতিরোধ করে। আর ক্লান্তি দূর করা, ক্লান্তি দূর করতে গেলে আমাদের অবশ্যই গান শোনা বা বই পড়া। আমরা দেখে আসছি যে ক্লান্তি যখন লেগে যায় সেই অনুসারে অবশ্যই বই পড়া, অথবা গান শোনা, অথবা বাগানে গাছ লাগানো আমরা দেখে আসলাম। এরপর হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, শারীর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে, আমাদের শরীরটা কাপড় চোপড় থেকে শুরু করে আদার্স সবকিছু আমাদের পরিষ্কার রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা বাম পাশ এবং ডান পাশের মিলকরণ দেখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষের যে কোশ্চেনগুলো তোমাদের দেওয়া হলো এই অধ্যায়ের, যে স্বাস্থ্যবিধি মেনে চলা শেষের যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো তোমরা একটু ফলো করে সুন্দর করে পড়ে নিও, কেননা এই কোশ্চেনগুলো যদি তোমরা কভার করতে পারো তাহলে দেখা যাবে যে অন্যান্য কোশ্চেনগুলো তোমাদের জন্য ইজি মনে হবে। আর যেটা আলোচনা করলাম স্বাস্থ্যবিধি, এটা আমাদের মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা তোমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। অর্থাৎ তোমরা সুন্দর করে ঠান্ডা মাথায় পড়ে নেও, ইনশাল্লাহ যারা ক্লাসটা দেখছো তারা আশা করি তাদের অনেকটাই পড়া হয়ে যাওয়ার মতো হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাকিটা 2-1 যদি পড়ো তোমরা, ইনশাল্লাহ তোমাদের পড়া হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে তোমাদের বলবো যে শেষের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো ফলো করে তোমরা প্রত্যেকটা পার্ট বাই পড়বা, তাহলে ইনশাল্লাহ তোমার জীবনে সাকসেসফুল হবা, এইটুকু আশা করি আমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একেবারে ক্লাসের আজকে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।